অনন্ত জীবনের গান গাই। তান্ত্রিক নৃগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য সংরক্ষণের উদ্দেশ্যে 1977 সালে বাংলাদেশে প্রথম একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয়। সেটি প্রতিষ্ঠিত হয় আমাদের এই দুর্গাপুরের বিরিশিরিতে। এটার নাম ছিল উপজাতীয় কালচারাল একাডেমি বিরিশিরি। এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে এই অঞ্চলের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের সাহিত্য এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করে আসছে। এইখান থেকে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা বের হইত। এই পত্রিকাটির নাম হচ্ছে মাটির সুবাস। এটা এখনো বের হয়। তো আমি একটি সাক্ষাৎকারে বলেছিলাম যে 1994 সালে এই বিরিশিরি উপজাতীয় কালচারাল একাডেমির একটি পত্রিকা মাটির সুবাসে আমার একটি কবিতা প্রথম ছাপার করে বের হয় এবং সেখান থেকে আমি সম্মানই পেয়েছিলাম। তো এটা নিয়ে ওই সময় অনেকেই সন্দেহ পোষণ করেছেন। আসলে তাদের সন্দেহটা ঠিক আছে, কেননা আমি স্লিপ অফ টাং অর্থাৎ স্মৃতির উপর ভর করে বলেছিলাম 1994 সনে, কিন্তু পরবর্তীতে আবিষ্কার করলাম আসলে এই ঘটনাটা ঘটেছিল 1995 সনে। মাটির সুবাস অষ্টম সংখ্যা, সেই কবিটা আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছি। মাটির সুবাস, এটা হলো অষ্টম সংখ্যা। এটা সম্পাদনা করেছেন সৃজন সাংমা। এই যে উপজাতীয় কালচারাল একাডেমি। তো এটা তখন এই উপজাতীয় কালচারাল একাডেমির পরিচালক ছিলেন ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, এবং উনার পরেই আমাদের কবি রফিক আজাদ এই একাডেমির পরিচালক হয়ে আসেন। তো আমি এখানে একটি লেখা পাঠাই। এই লেখাটির নামও মাটির সুবাস। এইখানে ওই যে আমার নাম লেখা আছে, মোহাম্মদ এনামুল হক ব্র্যাকেটে পলাশ। মজার বিষয় হচ্ছে যে এখন যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে যে পরিচিত মানুষের লেখা ছাড়া লেখা ছাপা হবে না। এই মাটির সুবাস পত্রিকাটি সেই সময়ে এই সমস্ত সিন্ডিকেটের ঊর্ধ্বে ছিল। না হলে তখন আমি সদ্য এসএসসি পাশ করেছি। তো আমার তো কারোর সাথে সম্পর্ক নাই, পরিচয় নেই। ডাক যুগে লেখা পাঠাইছি, তারা লেখা ছাপায় আমাকে সম্মানী দিচ্ছে। এটা একটা বিরাট বিষয়। এটা আমি সবসময় আমার স্মরণে রাখি। তার পরবর্তীতেও সর্বশেষ যে সংখ্যাটি বের হয়েছে, এই সৃজন সাংমাই বের করেছেন, এটা 2020 সালে। মাটির সুবাস, এই একটা কপি আমার কাছে আছে। এটা হচ্ছে 11তম সংখ্যা, অর্থাৎ আমার লেখাটা ছাপা হয়েছিল অষ্টম সংখ্যায়। সেটা হচ্ছে 1995 সালে। আর সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 11তম সংখ্যা। 2010 সালের 12 এপ্রিল বাংলাদেশ সরকার একটি আইন পাশ করে। এই আইনটি হচ্ছে
যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এই আইনের বলে ওই দিনেই এই উপজাতীয় কালচারাল একাডেমি বিরিশি সেটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমিতে পরিণত হয়ে যায়। এখন সেটা এই নামেই পরিচিত। যাই হোক, আমি এই কালচারাল একাডেমির কর্মকাণ্ডের মধ্যে এই যে সাহিত্য পত্রিকাটা বের হতো সেটাকে খুব ওন করি, এবং এখান থেকে আরেকটি জার্নাল প্রকাশিত হয়। এটা আমার দেখা যে একবারে রুট লেভেল থেকে আন্তর্জাতিক মানের একটি পত্রিকা। সেটার নাম হচ্ছে জানিরা। জানিরা বের হয়েছে কিছুদিন আগে। এই কালচারাল একাডেমির পরিচালক হয়ে এসেছেন কবি পরাগ রিচিল। পরাগ রিচিল আসার পরে জানিরা আবার চালু করেছে। সম্ভবত সৃজন শর্মা তিনি কালচারাল অফিসার ছিলেন সেই একাডেমির। তিনি সম্ভবত রিটায়ারমেন্টে চলে গেছেন। তো এটা হাল ধরার মতো লোক আছে কিনা সেটা আমার জানা নেই। তবে সৃজন শর্মা চলে যাওয়ার পরে এখন যেহেতু পরিচালক হিসেবে কবি পরাগ রিচিল আমাদের মাঝে আছেন, তিনি একজন কবি। আমি আশা করব পরাগ রিচিল তিনি এই মাটির সুবাস পত্রিকাটাকে আবার চালু করবেন, কারণ এই মাটির সুবাস পত্রিকাটা এই অঞ্চলের সাহিত্য এবং সংস্কৃতির একটি মুখপত্র হতে পারে, এবং এই আহ্বান আমি পরাগ রিচিলের প্রতি রাখছি।